Hello guys, welcome to our lecture 9. Last ক্লাসে আমরা দেখতেছিলাম হচ্ছে different types of storage, right? Magnetic storage অথবা optical storage. So today we will learn about এই স্টোরেজ ডিভাইসগুলো অথবা স্টোরেজ ড্রাইভগুলোর পারফরমেন্স আমরা কীভাবে মেজার করতে পারি সেটা সম্বন্ধে। সো টুডেস টপিক ইজ মেজারিং ড্রাইভ পারফরমেন্স। ওকে, অলরাইট। সো আমরা অলরেডি হচ্ছে ডিফারেন্ট টাইপের স্টোরেজ সম্বন্ধে জানি। ওকে, আচ্ছা, এখন এদের মধ্যে যদি আমি কোনো কম্পারিশন অথবা কন্ট্রাস্ট করতে চাই, তাহলে আমাদের বেশ কিছু ক্রাইটেরিয়া দিয়ে তাদেরকে কম্পেয়ার অথবা কন্ট্রাস্ট করতে হবে। ওকে, সো যেই ক্রাইটেরিয়াগুলো দিয়ে আমরা তাদেরকে কম্পেয়ার করব, মেইনলি তারা হচ্ছে এই চারটা। সো দ্য ফার্স্ট ওয়ান ইজ এভারেজ অ্যাক্সেস টাইম, the second one is file compression, the third one is data transfer rate, and the fourth one is drive interface standards. Okay, so কোনটা কি জিনিস সেটা আমরা আস্তে আস্তে দেখব যে which is which and how they work. Alright, okay, so the first thing, average access time. So in storage devices, average access time, or otherwise known as seek time, is the time required for a read or write head to move to a spot on the storage medium. সো আমরা হচ্ছে যে ইয়ার সম্বন্ধে জানি, ম্যাগনেটিক স্টোরেজ সম্বন্ধে জানি, তার একটা রিড অথবা রাইট হেড থাকে। সিমিলারলি একটা অপটিক্যাল স্টোরেজের জন্য একটা রিড অথবা রাইট হেড থাকে। সো এই রিড অথবা রাইট হেডটা আমার ডাটাটা ঠিক যেখানে আছে ঠিক সেইখানে পৌঁছাইতে যতক্ষণ সময় লাগে সেটাকে আমরা বলি হচ্ছে এভারেজ অ্যাক্সেস টাইম। ওকে, এটার আরও একটা নাম আছে কল্ড সিক টাইম। আচ্ছা, সো ফর স্টোরেজ ডিভাইসেস অ্যাক্সেস টাইম ইজ মেজার্ড ইন মিলিসেকেন্ডস or thousands of a second, এক সেকেন্ডের 1000 ভাগের 1 ভাগ। আচ্ছা, in memory access time is measured in nanoseconds or 1 billionths of a second. ওকে, আচ্ছা, সো একটা হচ্ছে আমরা স্টোরেজ ডিভাইসের ক্ষেত্রে মানে হচ্ছে আমাদের হার্ড ডিস্ক যেটা, সেটার ক্ষেত্রে আমরা সাধারণত অ্যাক্সেস টাইমকে মিলি সেকেন্ডে মেজার করি। আর হচ্ছে আমাদের মেমোরি যেটা মানে র্যাম অথবা হচ্ছে ক্যাশ অথবা রেজিস্টার, সেটার ক্ষেত্রে আমরা অ্যাক্সেস টাইমকে মেজার করি ন্যানো সেকেন্ডে, বিকজ মেমোরি ইজ ওয়ে ফাস্টার দ্যান স্টোরেজ। ওকে, আচ্ছা, and diskette drives offer an average access time of 100 millisecond, which is way high. Hard drives are faster, usually between 6 to 12 মিলিসেকেন্ড। এখনকার নতুন যে হার্ড ড্রাইভগুলো আছে, যেগুলোকে আমরা হচ্ছে ছোট করে এসএসডি বলি, ওকে, অর সলিড স্টেট ডিস্ক, এইগুলো আবার কম্পারেটিভলি অনেক ফাস্ট। সেগুলার এভারেজ অ্যাক্সেস টাইম অ্যারাউন্ড 15 ন্যানোসেকেন্ডের মতো। ওকে, আচ্ছা, এখানে টিপিক্যাল মেমোরি এবং স্টোরেজ ডিভাইসের টিপিক্যাল অ্যাক্সেস টাইম সম্বন্ধে একটা কম্পারিশন আছে। সো জাস্ট টেক আ লুক, ইউ উইল আন্ডারস্ট্যান্ড। সো যেমন ফর এক্সাম্পল স্ট্যাটিক র্যাম অর এস র্যাম, এই স্ট্যাটিক র্যাম হচ্ছে সবচেয়ে ফাস্ট এবং তার এভারেজ অ্যাক্সেস টাইম হচ্ছে 5 থেকে 15 ন্যানোসেকেন্ড, সো কম্পারেটিভলি ওয়ে ফাস্টার দেন আদার্স। এরপর আসে হচ্ছে ডাইনামিক র্যাম। ডাইনামিক র্যামের ক্ষেত্রে আমরা এভারেজ অ্যাক্সেস টাইম পাই হচ্ছে 50 থেকে 70 ন্যানোসেকেন্ডস। রিড অনলি মেমোরি অথবা রম যেটা, সেটার ক্ষেত্রে আমরা পাই 55 থেকে 250 ন্যানোসেকেন্ডস। সো আমাদের যেমন আমাদের মোবাইল ফোনে যে রমটা আছে সেটার টিপিক্যাল অ্যাক্সেস টাইম হচ্ছে অ্যারাউন্ড 55 থেকে 250 ন্যানোসেকেন্ডস। হার্ড ডিস্ক ড্রাইভসের ক্ষেত্রে সাধারণত এটা 6 থেকে 12 মিলিসেকেন্ডস। সিডি রম ড্রাইভের ক্ষেত্রে 80 to 800 মিলিসেকেন্ডস, এবং টেপ ড্রাইভস মানে হচ্ছে ধরেন পুরানো ক্যাসেট প্লেয়ার্স অর সামথিং লাইক দ্যাট, সেটার ক্ষেত্রে 20 থেকে 500 সেকেন্ডস। ওকে, so these are the typical access times for different types of memory or storage devices. সেকেন্ড যেই ক্রাইটেরিয়াটা দিয়ে আমরা কম্পেয়ার অথবা কন্ট্রাস্ট করি বিভিন্ন হার্ড ড্রাইভের মধ্যে, সেটা হচ্ছে ফাইল কম্প্রেশন। সো ফাইল কম্প্রেশন টেকনোলজি shrinks files so they take up less disk space. আমি জানি না আপনারা কেউ ফাইল জিপ অথবা জিপ করছেন কিনা কখনো। ফাইল জিপ অথবা উইনজিপ এরকম কিছু সফটওয়্যার আছে। তারা যে কাজটা করে সেটা হচ্ছে আমার অ্যাকচুয়াল যে ফাইল আছে তাকে কম্প্রেস করে মানে ছোট করে নতুন কোনো ফাইল তৈরি করা। ওকে, সো এই জিনিসটাকে আমরা বলি হচ্ছে ফাইল কম্প্রেশন। এই টেকনোলজিটাকে আমরা বলি হচ্ছে ফাইল কম্প্রেশন। পপুলার ফাইল কম্প্রেশন টেকনোলজির মধ্যে হচ্ছে রার বলে একটা ফাইল আছে, তারপর হচ্ছে জিপ বলে একটা জিনিস আছে, তারপর হচ্ছে টারবল বলে একটা জিনিস আছে, অ্যান্ড সো অন। ওকে, সো বিভিন্ন
ফাইল কম্প্রেশন টেকনোলজির ওপর ডিপেন্ড করে আমার ফাইলের সাইজ একরকম হইতে পারে, ওকে? কোনোটা বেশি কমায়, কোনোটা কম কমায়, অ্যান্ড সো অন, ওকে? So using a compression utility, you can shrink multiple files into a single archive file. So utilities such as Windows DriveSpace enable you to compress the entire contents of your hard disk. Okay? So আমরা সাধারণত কম্প্রেস করি তখনই যখন আমার এক জায়গা থেকে আরেক জায়গায় ফাইল পাঠানোর দরকার হয় তখন, ওকে? Alright. So depending on my file compression, আমার disk drive can perform better or worse. আচ্ছা, থার্ড যে ক্রাইটেরিয়াটা সেটাকে আমরা বলি হচ্ছে ডেটা ট্রান্সফার রেট। ডেটা ট্রান্সফার রেট বলতে আমরা যেটা বোঝাই সেটা হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় ডেটা পাঠানোর যেই রেট সেটাকে আমরা বলি ডেটা ট্রান্সফার রেট, ওকে? সো ডেটা ট্রান্সফার রেট, আদারওয়াইজ নোন অ্যাজ থ্রুপুট, measures the time required for data to travel from one device to another. So if a device transfers 45,000 bytes per second, its data transfer rate is 45 kbps, okay? So hard disks offer the fastest data transfer rates of any storage device. আমরা অনেকেই হচ্ছে পেন ড্রাইভ ইউজ করি, পেন ড্রাইভের ডাটা ট্রান্সফার রেট অথবা থ্রুপুট হচ্ছে অ্যারাউন্ড 480 মেগাবাইট পার সেকেন্ড, ওকে? হার্ড ডিস্কের ক্ষেত্রে এটাও অলমোস্ট লাইক দ্যাট। র্যামের ক্ষেত্রে ডাটা ট্রান্সফার রেট ইজ ওয়েই বেটার, অ্যারাউন্ড 1 gigabyte or 2 gigabytes per second, ওকে? অলরাইট, সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখাচ্ছি যে সাপোজ আমার ডাটা ট্রান্সফার রেট যদি 20 মেগাবাইটস পার সেকেন্ড হয় ট্রান্সফার রেট, ইন দ্যাট কেস 5 মেগাবাইটের একটা ফাইল ডিস্ক ড্রাইভ থেকে আমার মেমোরিতে পাঠানোর জন্য প্রয়োজন হচ্ছে অ্যারাউন্ড 0.25 সেকেন্ড। সো আমার এই ট্রান্সফার রেট যত বেশি আমার তত কম সময় লাগবে ডাটা এক জায়গা থেকে আরেক জায়গায় পাঠানোর জন্য, রাইট? এবং ডাটা ট্রান্সফার রেট যত বেশি আমার হার্ড ডিস্কের পারফরমেন্সও তত বেশি, ওকে? অলরাইট, সো এখন একটা জিনিস যেটা সেটা হচ্ছে অনেকের কাছে একটা কোয়েশ্চেন থাকতে পারে, সেটা হচ্ছে ফর এক্সাম্পল আমার হার্ড ডিস্কের সাইজ হচ্ছে সাপোজ 1 টেরাবাইট, ওকে? সো এখন আমার হার্ড ডিস্কের মধ্যে আমরা জানি, আমরা আগের ক্লাসে যেরকম পড়ছি সেটা হচ্ছে হার্ড ডিস্কের মধ্যে অনেকগুলো এরকম ডিস্ক থাকে, রাইট? একটা হার্ড ডিস্কের মধ্যে 6টা 7টা 8টা পর্যন্ত ডিস্ক থাকতে পারে। সো ইফ দ্যাট ইজ লাইক দ্যাট, ইন দ্যাট কেস আমার যে 1 টেরাবাইট যে স্টোরেজ, এই 1 টেরাবাইট স্টোরেজটা কিন্তু ভাগ ভাগ হয়ে যাচ্ছে, তাই না? সো সে কিন্তু এক জায়গাতে নাই, সে হচ্ছে 6টা অথবা 7টা ডিস্কের মধ্যে ডিস্ট্রিবিউটেড। সো ফর এক্সাম্পল আমার কাছে যদি ধরেন 4টা ডিস্ক থাকে, আমার হার্ড ডিস্কের মধ্যে সাপোজ 4টা ডিস্ক আছে এবং আমার হার্ড ডিস্কের সাইজ হচ্ছে 1 টেরাবাইট। সো দ্যাট মিনস আমার প্রত্যেকটা ডিস্কে পার ডিস্কে 250 গিগাবাইট করে আমি ডাটা রাখতে পারি, রাইট? বিকজ হচ্ছে 1000 গিগাবাইটে আমরা 1 টেরাবাইট বলি। সো ইন দ্যাট কেস আমার কাছে সাপোজ যদি একটা ফাইল থাকে যেই ফাইলের সাইজ 250 মেগাবাইট সাপোজ, ইন দ্যাট কেস হাউ উইল ইট ওয়ার্ক, ওকে? কারণ হচ্ছে আমি তখন কিন্তু একটা ডিস্কের মধ্যে আমার পুরো ডাটাকে রাখতে পারতেছি না। তখন আমাদের যেই কাজটা করতে হয় সেটা হচ্ছে আমার হার্ড ডিস্ককে ফ্র্যাগমেন্ট করতে হয়। ফ্র্যাগমেন্ট করতে হয় বলতে আমার যে ফাইলটা আছে সেই ফাইলটাকে আমরা কয়েক পার্টে ভাগ করে দেন উই স্টোর ইট, ওকে? সো এক এক পার্ট এক এক জায়গায় থাকতে পারে, অ্যান্ড ওয়ান ফাইল ক্যান এন্ড আপ ফ্র্যাগমেন্টেড অর স্ক্যাটার্ড ওভার দ্য ডিস্ক সারফেস। এটা ডিপেন্ড করে আমার ফাইলের সাইজ কত বড় এবং আমার হার্ড ডিস্কে অলরেডি কী কী কন্টেন্ট আছে, ওকে? সো তার উপর ডিপেন্ড করে আমার ফাইলটা কত বেশি ফ্র্যাগমেন্ট হবে অথবা হবে না। সো এখান থেকে একটু যদি চিন্তা করি আমরা, তাহলে হচ্ছে বোঝাই যায় যে আমার ফ্র্যাগমেন্ট যত কম আমার ড্রাইভের পারফরমেন্স কিন্তু তত ভালো হবে, রাইট? কেন? কারণ হচ্ছে আমার ফ্র্যাগমেন্ট যত কম ততই হচ্ছে ডাটা পরপর অবস্থায় পাওয়া যাবে। সো তার মানে আমার রিড রাইট হেড যেটা, তাকে খুব বেশি মুভ করতে হবে না, সে কন্টিনিউয়াসলি রিড করে গেলেই আমার পুরো ডাটাকে পেয়ে যাবে। বাট ডাটা যদি ফ্র্যাগমেন্টেড অবস্থায় থাকে তখন এক পার্ট থেকে আরেক পার্টে যাইতে গেলে আমার যে রিড অথবা রাইট হেড তাকে অনেক দূর মুভ করতে হচ্ছে, ওকে? সো দ্যাটস ওয়াই fragmentation is not good for hard drive performance, okay? সো এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি যে যত বেশি fragments then it results in multiple head accesses which degrades performance, okay? Alright,
দ্য লাস্ট ক্রাইটেরিয়া যেটা দিয়ে আমরা হচ্ছে আমাদের হার্ড ডিস্ক অথবা হচ্ছে যে কোনো ড্রাইভ স্টোরেজ ডিভাইসকে মেজার করি সেটা হচ্ছে আমাদের ড্রাইভ ইন্টারফেস স্ট্যান্ডার্ড। সো ড্রাইভ ইন্টারফেস স্ট্যান্ডার্ড বলতে হচ্ছে আমরা তাকে কিভাবে আমার কম্পিউটারের সাথে কানেক্ট করতেছি। যেমন ফর এক্সাম্পল আমার পেন ড্রাইভ যেটা, সেই পেন ড্রাইভকে কিন্তু আমরা একটা খুব সিম্পল ইউএসবি পোর্টের মাধ্যমে আমার কম্পিউটারের সাথে ইন্টারফেস করতেছি। বাট আমার যে হার্ড ডিস্ক, সেই হার্ড ডিস্কে কিন্তু আমি ইউএসবির মাধ্যমে কানেক্ট করি না, বরঞ্চ আমি সেখানে আইদার আইডিই অথবা ইন্টিগ্রেটেড ডিভাইস ইলেকট্রনিক্স বলে একটা স্ট্যান্ডার্ড আছে, অথবা হচ্ছে SATA 3 বলে একটা স্ট্যান্ডার্ড আছে, অথবা হচ্ছে SCSI স্মল কম্পিউটার সিস্টেম ইন্টারফেস বলে একটা স্ট্যান্ডার্ড আছে। এইগুলো দিয়ে আমার হার্ড ডিস্কে আমরা ইন্টারফেস করি, এবং এক এক ইন্টারফেসের ডাটা ট্রান্সফার রেট আবার এক এক রকম হইতে পারে। ওকে, সো সবচেয়ে লেটেস্ট এখন যেটা সেটা হচ্ছে আমরা সাটা ইউজ করি, অথবা আরেকটা জিনিস আছে বলে যেটা, সেটার নাম হচ্ছে M.2 সো M.2 যেগুলা, অথবা হচ্ছে আপনার NVMe যেগুলা, সেগুলো হচ্ছে সবচেয়ে ফাস্ট। ওকে, কারণ তাদের ইন্টারফেসিং, তাদের পোর্টগুলো একটু ডিফারেন্ট। ওকে, so all PCs use a disk controller as an interface between a disk drive and a CPU. The two most common interface standards are EIDE or Enhanced Integrated Device Electronics and SCSI or Small Computer System Interface. So EIDE has evolved over the past years and has several variants, all of which have different names. Okay, SCSI is comparatively faster, more flexible drive interface standard found in higher performance computers. Okay, সো আমরা সাধারণত হায়ার পারফরমেন্সের জন্য SCSI ইন্টারফেস ইউজ করি, এবং নর্মাল কনজিউমার লেভেলে আমরা EIDE ইন্টারফেস ইউজ করি। ওকে, অলরাইট, সো উইথ দিস আওয়ার লেকচার 9 এন্ডস। সো আজকে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে একটা হার্ড ড্রাইভের ক্ষেত্রে আমরা সাধারণত কোন কোন ক্রাইটেরিয়া দিয়ে তাকে মেজার করি, এবং কোনটা বেশি হইলে হার্ড ড্রাইভের পারফরমেন্স ভালো, কোনটা কম হইলে হার্ড ড্রাইভের পারফরমেন্স খারাপ হয়। ওকে, I hope you all understand, and thank you for listening to this video.